বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামান্য খরচে কিংবা নামমাত্র খরচে লাখ টাকার মাছ চাষ। কথাটা শুনে অবশ্যই অবাক হচ্ছেন যে এত খরচ করে তারপরও প্রফিট করতে পারছি না, আর সামান্য খরচা করি আমরা লাখ টাকার মাছ চাষ করতে পারবো? হ্যাঁ, সম্ভব, এটা সম্ভব। প্রথমত থাকতে হবে পরিকল্পনা, দ্বিতীয়ত থাকতে হবে ধৈর্য। তো একদম নামমাত্র খরচে, অথবা বলা যায় যে সম্পূরক খাদ্য ছাড়া এবং একদম কম খরচে, সামান্য খরচে কিভাবে মাছ চাষ করবেন, এই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। আর যারা বিনিয়োগ করার মতো যথেষ্ট পরিমাণে ক্যাপিটাল রয়েছে, বা আমরা যারা কমার্শিয়ালি মাছ চাষ করি, আমরাও যদি এই নামমাত্র খরচের যে পদ্ধতিটা আমি এখন বলবো, যদি এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সম্পূরক খাদ্যের খরচা 30% থেকে 40% আমাদের সাশ্রয় হবে। অর্থাৎ আমাদের মুনাফার পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো নামমাত্র খরচে কিভাবে আমরা মাছ চাষ করব, এখানে কোন কোন প্রজাতির মাছ আমরা চাষ করতে পারবো, চাইলেই সব প্রজাতি করা যাবে না, কোন কোন প্রজাতির মাছ আমরা চাষ করতে পারবো এবং কি পরিমাণে আমাদের দিতে হবে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো নামমাত্র খরচে বা কম খরচে বা কিংবা সম্পূরক খাদ্য ছাড়া মাছ চাষ করতে গেলে আমরা যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এটা করতে পারবো না। এটা বিশেষ কিছু প্রজাতির মাছ দিয়ে করতে হবে। যেমন আমরা কেউ বলি বাংলা মাছ, কেউ বলি বা রুই কাতলা মৃগেল, কেউ বলি আইএমসি মাছ। এক্ষেত্রে আমাদের এই যে বাংলা মাছের ভিতরে সিলভার কার্প, ব্রিগেড, মিরর কার্প, রুই, কাতলা, কালবাউস, এই মাছটা আমাদের চাষ করতে হবে, অথবা তেলাপিয়া মাছ। আমরা সাধারণত রুই কাতলা মাছের যখন চাষ করি তখন আমাদের 30 থেকে 35 কেজি প্রতি শতকে উৎপাদন ক্ষমতাটা থাকে। এখানে আমরা কোন সাইজ করব তার উপরে নির্ভর করে ওই পরিমাণ মাছটা আমরা ছাড়ি। কিন্তু যখন আপনি একদম নামমাত্র খরচে এই মাছ চাষটা করবেন, কিংবা সম্পূরক খাদ্য ছাড়া, কোনো রকম কোনো খাদ্য ছাড়া যখন এই মাছ চাষটা করবেন, তখন আপনাকে মজুদ ঘনত্বের দিকে যথেষ্ট পরিমাণে নজর আপনার দিতে হবে। আমাদের বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন ভোজী মাছ আমাদের এখানে সিলেক্ট করতে হবে, আমাদের জুপ্ল্যাঙ্কটন ভোজী মাছ আমাদের সিলেক্ট করতে হবে, কাইরোনোমিট বা কেঁচো জাতীয় প্রাণী, অর্থাৎ তলাবাসী যে প্রাণী, এই তলাবাসী প্রাণী খেকো যে মাছ, সেটা আমাদের সিলেক্ট করতে হবে, জুপ্ল্যাঙ্কটন ভোজী মাছ আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কোন মাছের প্রিয় খাবার? সিলভার কার্প। জুপ্ল্যাঙ্কটন হলো কাতলা মাছ, ব্রিগহেড। আর কাইরোনোমিট বা কেঁচো জাতীয় প্রাণী ভোজী মাছ হলো মৃগেল, কালবাউস এবং মিরর কার্প। কেউ কেউ জাপানিও বলে। এই প্রজাতির মাছগুলো হলো এক একটা স্তরের এক এক প্রজাতির খাদ্য তাদের প্রিয় খাদ্য। তাই বলে যে তারা অন্যান্য খাদ্য খায় না, যে জুপ্ল্যাঙ্কটন ভোজী মাছ সে ফাইটোপ্ল্যাঙ্কটন খাবে না, কিংবা কাইরোনোমিট বা বেন্থোস বা কেঁচো জাতীয় প্রাণী খাবে না, এটা কিন্তু না। মানে এক একটা প্রজাতির এক এক ধরনের খাদ্য তাদের পছন্দটা বেশি। যাই হোক, খাদ্য ছাড়া মাছ চাষ করতে গেলে এখানে মাছের সংখ্যাটা অবশ্যই 5 থেকে 7 পিস, এর উপরে কোনোভাবেই দেয়া যাবে না। কারণ খাদ্য ছাড়া তো আর মাছ বড় হয় না। আমরা যেহেতু এই অতি উচ্চ মূল্যের সম্পূরক খাদ্যটা দিব না, কিন্তু তার যে প্রিয় খাদ্য, সৃষ্টিকর্তা প্রদত্ত তার যে ন্যাচারাল খাদ্য, সেটা আমাকে পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে হবে এবং আমার নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে আমি যে পরিমাণ খাদ্যটা পুকুরে উৎপাদন করছি, তাতে আমি যদি পর্যাপ্ত পরিমাণে মাছ পুকুরে ছেড়ে দেই, তাহলে আমার মাছের বৃদ্ধিটা হবে না, আমার মাছ রোগাক্রান্ত হবে, মাছ অসুস্থ হবে। এজন্য 5 থেকে 7 পিসের বেশি কোনোভাবেই ছাড়া যাবে না। ধরা যাক উপরের স্তরের মাছ আমি সিলভার কার্প শতকে একটা ছেড়ে দিলাম, কাতলা প্রতি 3 শতকে একটা, রুই
মাঝের স্তরের মাছ প্রতি শতকে 2টা, নিচের স্তরের মাছ কালবাউস এবং মৃগেল এটাও শতকে 2টা, আর মিরর কার্প 2টা। এই 5 থেকে 6 পিস বা 7 পিস এরকম মাছ আমাদের ছাড়তে হবে। এক্ষেত্রে আমাদের প্রধান কাজ হলো আমাকে অবশ্যই 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 পুকুর প্রস্তুতি সঠিক নিয়মে করতে হবে। পুকুর প্রস্তুতিতে যদি আমরা কোনো রকম অবহেলা করি বা গাফেলতি করি, আমার মাছের বৃদ্ধি হবে না, মাছ অসুস্থ হবে। তো পুকুর প্রস্তুত করার পরে আমি এই হিসাব করে আমার মাছটা ছেড়ে দিলাম। এখন আমাকে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য নিয়মিত মাসিক অথবা অর্ধমাসিক করতে হবে। এক্ষেত্রে আমি ইউরিয়া সার এখানে ব্যবহার করলাম, কিছুটা জৈব সার ব্যবহার করতে পারি, যাতে আমার পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে উৎপাদন হয়। তো যেহেতু আমি প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ চাষ করব, সেক্ষেত্রে আমার তো ফাইটোপ্ল্যাঙ্কটন বা অন্যান্য যে খাদ্যের কথাগুলো আমি বলবো, এগুলো তো পর্যাপ্ত উৎপাদন করতে হবে। উৎপাদন করলে পরে যাতে এটা ব্লুম না হয়, এটা টক্সিক না হয়, এটা বিষাক্ত না হয়, আমার মাছ অসুস্থ না হয়, এজন্য ফাইটোপ্ল্যাঙ্কটন ভোজী মাছ হিসাবে আমাকে সিলভার কার্প মাছটা রাখতে হবে, যাতে এটা কখনো ব্লুম হতে না পারে। এরপরে জুপ্ল্যাঙ্কটন তৈরির জন্য আমার এই চ্যানেলে বেশ কয়টা ভিডিও দেওয়া আছে যে জুপ্ল্যাঙ্কটন আমরা কিভাবে তৈরি করব। আমাদের এই জুপ্ল্যাঙ্কটন এখানে পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে হবে। 3য় নম্বরে আসে পেরিফাইটন। এই পেরিফাইটন উৎপাদন করার জন্য আমি খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো বাঁশটা আস্ত হোক বা মাঝখান দিয়ে কেটে হোক, যদি প্রতি 4 থেকে 5 ফিট পর পর সমস্ত পুকুরে আমি একটা বাঁশ পুঁতে দেই, তাহলে আপনি একটা বাঁশ বা কঞ্চি কিংবা নারকেলের ডাটা যদি পুকুরে ফেলেন, আপনি কয়েক ঘন্টা পরে অথবা পরের দিনই যখন এটা তুলবেন, কিংবা একটা খড়ও যদি আপনি পুকুরে ফেলেন, এটা তোলার পরেই দেখবেন যে এটা একদম মানে একটু পিছলে হয়ে গেছে, একটু তেলতেলে, মানে এখানে পেরিফাইটন জমা হচ্ছে। আর পেরিফাইটনও যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটা খাদ্য। তা আমি যদি 4 থেকে 5 ফিট পর পর সমস্ত পুকুরে আমি বাঁশ পুঁতে দেই, কিংবা একটু মোটা বাঁশের কঞ্চিটা পুঁতে দেই, তাহলে আমার দুটো লাভ হলো। এক হলো আমার পর্যাপ্ত পরিমাণে পেরিফাইটন এখানে তৈরি হচ্ছে, যেহেতু আমার পুকুর প্রস্তুতি সঠিকভাবে আছে। দ্বিতীয়ত, আমার মাছ চুরি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না, কারণ হাত জাল হোক বা টানা জাল হোক, এখানে জাল ফেলার কোনো সুযোগ থাকবে না। 4 নম্বরে আসে কাইরোনোমিট বা বেন্থোস বা কেঁচো জাতীয় প্রাণী। এই কেঁচো জাতীয় প্রাণী তৈরি করার জন্য এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কচুরি পানা দিয়ে মাছের খাদ্য তৈরি। আমরা যদি পুকুরের একটা কর্নারে 5 থেকে 6 ইঞ্চি একটা কচুরি পানার লেয়ার দিলাম, এটা অবশ্যই বড় কচুরি পানাগুলো, ছোট টোপা পানা না। এই কচুরি পানাগুলো তুলে যদি এর গোড়ায় যে সোচের মতো থাকে, দাড়ির মতো থাকে, যদি আমি এটা ভেঙে ফেলে দিতে পারি সবচেয়ে ভালো হয়, কারণ এই সোচটা কখনো পচে না। আর যদি ফেলতে না পারি তাতেও সমস্যা নেই। এটা পানি থেকে তুলে আমাকে 2-3 দিন রোদ্রে ফেলে রাখতে হবে। এর 5 থেকে 6 ইঞ্চির একটা লেয়ার আমি পুকুরের একটা কোণে পানি এবং মাটি এটা মিলিয়ে এখানে আমরা প্রথমে একটা স্তর দিলাম। এর উপরে কিছুটা পরিমাণে ইউরিয়া সার, চাইলে কিছুটা পরিমাণে টিএসপি অথবা এসএসপি অথবা ডিএপি এটাও কিছুটা পরিমাণে দিতে পারি, একদম সামান্য পরিমাণে। এটা মানে কোনো মাপজোক নেই যে এতটুকু মেপে দিতে হবে। কিছুটা পরিমাণে একটু সরিষার খোল আমি ছিটিয়ে দিলাম। আমি চাইলে সেখানে কিছু জৈব সার, আমরা এই যে গরু মহিষের পুরানো গোবর, এটাও কিছুটা দিতে পারি, এবং কিছুটা পরিমাণে চিটাগুড়টা পানির সাথে গুলে সেটা আমি এখানে ছিটিয়ে দিলাম। এর উপরে আমি আরেকটা স্তর, আবার 5-6 ইঞ্চির একটা স্তর আমি তৈরি করলাম। ঠিক এই উপাদানগুলোই আবার এই স্তরে দিলাম। এভাবে আমি যদি 5টা 6টা বা 7টা লেয়ার আমি তৈরি করি,
তৈরি করে যে পুকুরের একটা কর্নারে রেখে দেই, চারপাশ দিয়ে একটু খুঁটি পুঁতে একটা বাঁশের কঞ্চি বা চারা দিয়ে আমি একটু হালকা বেঁধে দিলাম, যেন এটা ছুটে সমস্ত পুকুরে যেতে না পারে। তো এখানে এই যে কচুরিপানাটা, এটা আস্তে আস্তে পচবে এবং এখানে কেঁচো জাতীয় এই যে লাল লাল কেঁচো, ছোট ছোট চিকন লাল লাল সুতার মতো কেঁচো, এটা 8-10 দিন যাওয়ার পরে দেখবেন যে নিচ থেকে যদি আপনি এই যে একটু পচে গেছে, পচাটা যদি আপনি হাত দিয়ে উঠান, আপনি এখানে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে কেঁচো এবং ছোট ছোট কিছু কালো পোকা এখানে তৈরি হয়েছে। আরেকটা জিনিস এখানে তৈরি হয়, সেটা হলো এখানে মশা মাছির অসংখ্য পরিমাণে লার্ভা এখানে তৈরি হয়। অর্থাৎ আমরা যখন এই কচুরিপানাটা এখানে স্থাপন করব বা পচন বা প্রক্রিয়াটা সম্পন্ন করব, এই সময়টায় মশা মাছি থেকে 16 থেকে 1800 প্রজাতির মশা মাছি কীট পতঙ্গ এই পচা জায়গায় এসে বাসা বাঁধবে, এখানে ডিম পারবে, এখান থেকে লার্ভা ফুটবে এবং এই লার্ভাটা মাছের যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটা খাদ্য। এরপরে আমরা এখানে দিতে পারি কিছুটা পরিমাণে খুদে পানা, অবশ্যই টোপা পানা না, একদম খুদে পানা, যে ছোট খুদে পানাগুলো, এটা 3টা প্রজাতির আছে, এ নিয়েও আমার একটা ভিডিও দেয়া আছে। আমরা যদি প্রতিদিন কিছুটা পরিমাণে খুদে পানা এই পুকুরে দেই, দেখবেন যে কিছু সময়ের ভিতরেই মাছ এটা খেয়ে শেষ করে ফেলবে। এবং শামুক, এই শামুকটা কোনোভাবেই আমার চাষের পুকুরে উৎপাদন করা যাবে না, কারণ শামুক যদি আমার চাষের পুকুর উৎপাদন করি, তাহলে আমার ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুর উৎপাদন করতে পারবো না, অর্থাৎ এটা শামুক খেয়ে ফেলবে। পুকুরের পানির যে পুষ্টি পদার্থ, সেই পুষ্টি পদার্থটা শামুক শোষণ করবে, অর্থাৎ আমি এই প্রাকৃতিক যে খাদ্য, এটা আমি কোনোভাবেই তৈরি করতে পারবো না। এজন্য অন্য একটা পুকুরে শামুকের চাষ করে কিংবা বিভিন্ন মাধ্যম থেকে শামুকটাকে সংগ্রহ করে এটাকে যদি একটা বস্তার ভিতরে ঢুকে আমরা একটু থেতলে জাস্ট একটা সাইড দিয়ে ফেলে দেই, শামুকটা দেয়ার মানে যে প্রতিদিন যদি আপনি শামুক এখানে দিতে থাকেন, আপনি 2-1 দিন বন্ধ করার পর এখানে আপনি নামবেন, নেমে দেখবেন যে একটা শামুকের যে খোলস ভাঙা টুকরাও এখানে আপনি পাবেন না, এই পুরোটা সহ। কারণ শামুক বা ঝিনুকের খোলসে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটা সহ মাছ শামুকটাকে খেয়ে ফেলে। আমরা খড় প্রয়োগ করতে পারি, যদি আমরা প্রতি মাসে প্রতি শতকে 1 কেজি করে শুকনো খড় প্রয়োগ করি, তাহলে আমাদের অনেকটা প্রোবায়োটিকের কাজ করবে এবং এখানে এই মশামাছি সহ বিভিন্ন প্রজাতির বা পোকার লার্ভা এখানে পাবো, এখানে কিছুটা কাইরোনোমিড তৈরি হবে, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হবে, পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে। আর খড় দিয়ে যে জুপ্ল্যাঙ্কটনটা তৈরি হয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে সূক্ষ্মতম জুপ্ল্যাঙ্কটন। এটা ছোট মাছ থেকে বড় মাছ, যে কোনো ধরনের মাছ অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যে এই জুপ্ল্যাঙ্কটন খেতে পারে। এবং প্রোবায়োটিকের সোর্স হিসাবে আরেকটা চমৎকার উপাদান আমরা প্রয়োগ করতে পারি, সেটা হলো উইপোকার ঢিপি। এটা দেখবেন সাধারণত এটা কিন্তু বাঁশঝাড়ের ভিতরে উইপোকার ঢিপিটা দেখা যায়, এটা কিন্তু বাহিরে আপনি কখনো দেখবেন না। যে জায়গাগুলোয় আপনার সার ব্যবহার করা হয় বা বিভিন্ন রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল যেসব জায়গায় ব্যবহার করা হয়, যেই মাটির উর্বর শক্তি কম, এই জায়গাতে কখনো আপনি উইপোকার ঢিপি দেখবেন না। জঙ্গলের যে জায়গাটায় কখনো আবাদ করা হয়নি, কোনো কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করা হয়নি, সেই জায়গাটায় উইপোকার ঢিপি থাকবে। এবং বাঁশঝাড়ে আপনি এই উইপোকার ঢিপিটা, এটা হয়তো শতকে 150-200 গ্রাম এই ঢিপির যে মাটি, অথবা আপনার বাঁশঝাড়ের যে মাটি, কারণ বাঁশঝাড়েও কিন্তু কখনো আপনার রাসায়নিক বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা যথেষ্ট প্রোবায়োটিক সমৃদ্ধ একটা মাটি। এই মাটিটাকে তুলে এটাকে যদি গুঁড়ো করে প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম প্রতি মাসে একবার আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে দেই, তাহলে আমরা প্রোবায়োটিকের যে উপকারিতা, সেটা কিন্তু আমরা অনেক অংশে পেতে পারি। আর যারা আমরা কমার্শিয়ালি মাছ চাষ করি, এই যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, এই পদ্ধতি আমাদের কমার্শিয়াল চাষে প্রয়োগ করার পরে আমরা 30 থেকে 40% সম্পূরক খাদ্য
আমরা কম দিয়ে মাছ চাষ করতে পারবো। আমার খাদ্য খরচ অনেক কমে যাবে, আমার লভ্যাংশ এখান থেকে অনেকটা বেড়ে যাবে। তো আশা করি নামমাত্র খরচে বা কম খরচে বা সম্পূরক খাদ্য ছাড়া মাছ চাষ নিয়ে আজকে বা যে তথ্য উপাত্তটা আপনাদেরকে দিলাম, এটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা মাছ চাষে অনেক বেশি লাভবান হন সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।